হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেটটির দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে প্রাথমিক 2020-22 মামলার আপডেট। প্যানেলে স্থগিতাদেশ কি উঠে গেল? অর্থাৎ 11,765 যে শূন্য পদ, সেই শূন্য প্রাথমিকে কি প্রাথমিক শিক্ষা পর্ষদ নিয়োগ করতে পারবে? নিয়োগ কবে শুরু করতে পারে প্রাথমিক শিক্ষা পর্ষদ? তো ডিটেলস থাকবে এই ভিডিওর মধ্যে, এবং আজকের শুনানি কি আপডেট উঠে এলো তা বিস্তারিত থাকবে আর এই ভিডিওর মধ্যে। আজ সুপ্রিম কোর্টে কোর্ট নাম্বার 11 সিরিয়াল নাম্বার 46 এই মামলাটি লিস্টেড হয় এবং শুনানি হয়, যার ডায়েরি নাম্বার 21-28-7-2023, যেখানে পিটিশনার হিসেবে রয়েছে সৌমেন পাল ভার্সেস শ্রাবণী নায়েক। মামলাটি মাননীয় জাস্টিস হিমা কোহলি ম্যামের আন্ডারে শুনানি চলছে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে বলে রাখবো বন্ধুরা, যারা চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। তো চলুন বন্ধুরা, তো আজকের শুনানির শুরুতেই একদম ডিএলএড 2020-22 পক্ষ থেকে মিস্টার পাটোয়ারিয়া তিনি বলতে শুরু করেন। তারা বলেন যে যে তারা ওয়েস্ট বেঙ্গলের ডিএলএড এর পক্ষ থেকে, অর্থাৎ ডিএলএড 2022 ব্যাচের পক্ষ থেকে তারা কথা বলছেন। প্রাথমিক শিক্ষা পর্ষদ 2022 সালে যে 11,700 প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু করেছিল, সেখানে তাদেরকে বের করে দেওয়া হয়েছিল। প্রাথমিক শিক্ষা পর্ষদ এই 2020-22 ডিএলএড তারা কন্ডাক্ট করলেও তারা এক্সাম নিতে সক্ষম হয়নি বা এক্সাম তারা কমপ্লিট করতে পারেনি। কিন্তু যখন রিক্রুটমেন্ট প্রক্রিয়া শুরু হয় তখন তাদের যে অ্যাডভার্টাইজমেন্ট, সেখানে তারা জানিয়েছিল যে এই ডিএলএড ব্যাচ তারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবে এবং তারা ফর্ম ফিল আপ করতে পারবে। ডিএলএড 2022 পক্ষ থেকে তাদের আরও জানানো হয় যে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তাদেরকে এই নিয়োগ প্রক্রিয়া থেকে বের করে দিয়েছে। কোনো উপায় না দেখে আমরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছি এবং আমরা সুপ্রিম কোর্টে অ্যাপ্লাই করেছি, যাতে করে আমাদের এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে সুযোগ দেওয়া হয়। এরপর প্রাথমিক শিক্ষা পর্ষদের বক্তব্য দেখে যেটুকু বোঝা যায় যে তারা নিয়োগ প্রক্রিয়া শুরু করতে চায়, এমনকি যেন তেন প্রকারে স্টেটা তুলে দিয়ে তারা নিয়োগ প্রক্রিয়ার গতিবিধি তারা বৃদ্ধি করতে চায়। পর্ষদ এদিন জানায় যে 2020-22 যতজন ডিএলএড ক্যান্ডিডেট আছে তার থেকে তাদের কাছে যে ভ্যাকেন্সি রয়েছে সেটা আরো অনেক বেশি ভ্যাকেন্সি রয়েছে, তাই তাদের নিয়োগ করতে কোনো রকম অসুবিধা হবে না। তাছাড়া সুপ্রিম কোর্ট যদি মনে করে যে ডিএলএড 2022 সেশনকে নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণের করার সুযোগ দেবে, তাহলে প্রাথমিক শিক্ষা পর্ষদের সেখানে কোনো আপত্তি নেই। তাদের জন্য নির্দিষ্ট ভ্যাকেন্সিতে নিয়োগ তারা করতে পারবে। পর্ষদের পক্ষ থেকে আরও একটি প্রস্তাব রাখা হয় যে ডিএলএড 2020-22 এই সেশনে যতজন ক্যান্ডিডেট আছে সেই ভ্যাকেন্সিকে তারা বাদ দিয়ে বাকি যে শূন্য পদ পড়ে থাকবে, সেই শূন্য পদে বাদ বাকিদেরকে নিয়োগ করার একটা পারমিশন আদালতের কাছে চেয়ে নেয়। অর্থাৎ তারা আবেদনটা জানায়। কোর্ট যদি পারমিশন দেয় যে ডিএলএড 2022 সেশনে যে যতজন ক্যান্ডিডেট আছে সেই ভ্যাকেন্সিকে তাদের জন্য রেখে দিয়ে বাদ বাকি যে ভ্যাকেন্সিগুলো পড়ে থাকবে সেই ভ্যাকেন্সিতে নিয়োগ প্রক্রিয়া তারা পর্ষদ সম্পন্ন করতে পারে, তাহলে প্রাথমিক শিক্ষা পর্ষদ সেই প্রস্তাবেও রাজি। তারা কিন্তু বাদবাকি ভ্যাকেন্সিগুলোতে নিয়ে তারা কিন্তু প্যানেল প্রস্তুত করতে পারে, বা প্যানেল প্রস্তুত করার জন্য যাতে পারমিশন দেওয়া হয় সেই আবেদনও তারা জানায়। কিন্তু 2020-22 পক্ষ থেকে সেখানে একটু আপত্তি তোলা হয় এবং তারা একটু বাধা দান করে। তারা বলে যে পর্ষদ যদি আমাদের বাদ দিয়ে মেরিট লিস্ট তৈরি করে, তাহলে সেখানে ডিএলএড 2022 ক্যান্ডিডেটরা থাকছে না, তাহলে আমাদের সঙ্গে সঠিক বিচার করা হবে না। তাই পৃথকভাবে নয়, আমাদেরকে ইনক্লুড করেই যাতে করে প্যানেল প্রকাশ করা হয়, তার আবেদন তারা কোর্টে জানায়। এরপর মাননীয় বিচারপতি হিমা কোহলি ম্যাম তিনি জানান যে অ্যাকচুয়ালি বোর্ডের হাতে কত ভ্যাকেন্সি আছে তা পর্ষদ বোর্ডকে জানাক, এবং ডিএলএড 2022 যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে, এমন কতজন ক্যান্ডিডেট রয়েছে যারা মামলা করেছে, কতজন ক্যান্ডিডেট এই নিয়োগ প্রক্রিয়ায় আবেদন জানিয়েছিল, এবং পর্ষদের কাছে কত অতিরিক্ত ভ্যাকেন্সি আছে তা কোর্টকে জানাক পর্ষদ। তখন প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা জানায় যে তাদের কাছে মোট 11,765টি শূন্যপদ রয়েছে। পর্ষদ এতদিন সবাইকে যে ব্যাপারটা জানিয়ে এসছে যে তাদের কাছে প্রচুর প্রচুর ভ্যাকেন্সি রয়েছে, কিন্তু আজ অনেকটা কিন্তু পরিষ্কার হয়ে গেল যে প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে অ্যাকচুয়াল কত ভ্যাকেন্সি রয়েছে। শুধুমাত্র 11,765টি শূন্য পদেই প্রাথমিক শিক্ষা পর্ষদ নিয়োগ করতে পারবে। মাননীয় বিচারপতি তখন তিনি জিজ্ঞেস করেন যে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা এই মুহূর্তে তারা কত ভ্যাকেন্সিতে তারা নিয়োগ করতে পারবে। তখন পর্ষদ তারা কিন্তু জানায় যে তারা শুধুমাত্র এই মুহূর্তে তাদের কাছে যে অ্যাভেলেবেল ভ্যাকেন্সি রয়েছে, অর্থাৎ 11,765টি শূন্য পদেই তারা কিন্তু নিয়োগ করতে পারবে। এর বাইরে অতিরিক্ত আর কোনো শূন্যপদ তাদের এই মুহূর্তে নেই, অথচ এর বাইরে তারা আর কোনো নিয়োগ করতে পারবে না। এরপর মাননীয় বিচারপতি তিনি প্রশ্ন করেন যে ডিএলএড 2022 যে সেশন, সেই সেশন থেকে কতজন ক্যান্ডিডেট আছে যারা এই নিয়োগ প্রক্রিয়ায় তারা অ্যাপ্লাই করেছে বা অংশ নেওয়ার জন্য আবেদন জানিয়েছে। তখন প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে তাকে
কোর্টকে জানানো হয় ডিএলএড 2022 সেশনের 3069 জন ক্যান্ডিডেট রয়েছে এমন। এরপর প্রাথমিক শিক্ষা পর্ষদ তাদের দেওয়া একটা এফিডেভিট বের করে। 14ই আগস্ট তারা সুপ্রিম কোর্টকে একটা হলফনামা দিয়ে জানিয়েছিল, একটা এফিডেভিটের আকারে জানিয়েছিল। সেই হলফনামায় তারা জানিয়েছিল যে 11,765টি ভ্যাকেন্সির মধ্যে এই 3069টি ভ্যাকেন্সি, যেটা 2020-22 ডিএলএড সেশন যে ক্যান্ডিডেটরা রয়েছে তাদের জন্য রাখা হবে। এই বিষয়টি কোর্টের সামনে তারা আজ পড়ে এবং উপস্থাপন করে শোনালো। এরপর ডিএলএড 2022 সেশনের পক্ষ থেকে তারা আপত্তি তোলে। তারা বলে যে না, পৃথকভাবে নয়, 2020-22 জন্য সমস্ত যে মেরিট লিস্ট, সেই মেরিট লিস্টের মধ্যে তাদেরকে ইনক্লুড করে একটা ওভারঅল সবাইকে নিয়ে একটাই মেরিট লিস্ট প্রকাশ করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ। সেখানে পৃথকভাবে তাদের জন্য আলাদা আলাদা ভ্যাকেন্সি রেখে প্রাথমিক শিক্ষা পর্ষদ যেন নিয়োগ না করে, মেরিট লিস্ট প্রকাশ না করে। অন্যদিকে 2017 টেটের পক্ষ থেকে আজ বিশেষ কিছু বক্তব্য রাখার তেমন কিছু বক্তব্য তারা রাখেনি। তাদের মূল বক্তব্য যেটা ছিল যে যত দ্রুত সম্ভব এই মেরিট লিস্ট যেন প্রকাশ পায়, বাদবাকি সমস্ত ক্যান্ডিডেটদের যাতে নিয়োগ করা হয় সেদিকে তারা আবেদন জানায় এবং যত দ্রুত সম্ভব মেরিট লিস্ট প্রকাশ করার তারা আবেদন জানিয়েছে। মাননীয় বিচারপতি হিমা কোহলি ম্যাম তিনি আজ যে কয়েকটা নির্দেশ দিয়েছেন, সেই নির্দেশে যে বিষয়গুলো বস্তুগুলো উঠে আসে যে তিনি বলেছেন যে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা একটা এফিডেভিট জমা করবে এবং সেই এফিডেভিটের মধ্যে তারা জানাবে যে এই মুহূর্তে তাদের কাছে কতটা ভ্যাকেন্সি রয়েছে, কতজন ক্যান্ডিডেট সেখানে অ্যাপ্লাই করেছে নিয়োগ প্রক্রিয়ার জন্য এবং কতজন ক্যান্ডিডেট 2020-22 ডিএলএড সেশন তাদের মধ্যে আছেন, অর্থাৎ পিটিশনার রয়েছেন কতজন। সমস্ত বিস্তারিত নিয়ে একটা এফিডেভিটের আকারে, একটা হলফনামার আকারে কোর্টকে জানাতে বলেছেন মাননীয় বিচারপতি ম্যাম। তখন মাননীয় বিচারপতি ম্যাম 2017 পক্ষ থেকে যারা কথা বলছিলেন তাদেরকে প্রশ্ন করেন এই বিষয়গুলো কোর্টে জানানো সাফিসিয়েন্ট কিনা বা এর বাইরে আর কোনো তাদের বক্তব্য প্রয়োজন আছে কিনা। 2017 পক্ষ থেকে তারা আবেদন জানায় যেন খুব দ্রুততার সঙ্গে মেরিট লিস্ট প্রকাশ পায়। মেরিট লিস্ট প্রকাশ পেলে বোঝা যাবে যে কারা কারা কোয়ালিফাই করছে আর কারা কারা কোয়ালিফাই করছে না, সমস্ত বিস্তারিত সেখানে আপডেট এসে যাবে। মাননীয় বিচারপতি তিনি আরো বলেন যে এমন একটা এফিডেভিট দেবেন যেখানে উল্লেখ থাকবে কারা কারা কোয়ালিফাই করেছে, কারা কোয়ালিফাই করছে না, কতজন সিলেক্টেড হবেন, কতজন সিলেক্টেড হবেন না, যারা সিলেক্টেড হবেন না তারা কেন সিলেক্টেড হলেন না, সমস্ত বিস্তারিত সেই এফিডেভিটের মধ্যে থাকবে। এবং এই নিয়োগ প্রক্রিয়ার কি কি কোয়ালিফিকেশন ছিল, কি কি কোয়ালিফিকেশন রাখা হয়েছিল, সেটা এনসিটির গেজেট অনুসারে যে রুলস অনুসারে সেটা কোয়ালিফিকেশনটা নির্ধারিত হয়েছে কিনা, সমস্ত বিস্তারিত তারা এফিডেভিটের মধ্যে উল্লেখ করার কথা বলেন। মাননীয় বিচারপতির আজ স্পষ্ট বক্তব্য, এখনো পর্যন্ত এই মামলায় কারোরই চাকরি পাওয়ার অধিকার এখনো পর্যন্ত জন্মায়নি। যতক্ষণ না পর্যন্ত এই মামলার একটা ফাইনাল আউটকাম আসে বা ফাইনাল জাজমেন্ট আসে বা মামলাটি পুরোপুরিভাবে ডিসপোজ না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু বলা যাবে না যে কাদের নিয়োগ করা হবে বা কাদের নিয়োগ করা হবে না। এখন প্রশ্ন হচ্ছে প্যানেলের উপর স্থগিতাদেশ কি উঠে গেল? দেখুন, আজকের যে শুনানি হয়েছে, যে শুনানির লাইভ স্ট্রিমিং সেটা যদি দেখা হয়, যদি আপনারা দেখে থাকেন বোঝা যাবে যে সেখানে কিন্তু প্যানেলের স্থগিতাদেশ উঠে যাওয়ার মতো বক্তব্য সেখানে কিন্তু উঠে আসেনি। সোশ্যাল মিডিয়ায় একটা বিষয় ভাইরাল হয়েছে যে 2020-22 মামলার স্থগিতাদেশ নাকি উঠে যাচ্ছে, অর্থাৎ 11,765 যে শূন্যপদ সেই প্যানেলে প্রাথমিক শিক্ষা পর্ষদ নিয়োগ করতে নাকি সেখানে আর বাধা নেই। কিন্তু হিয়ারিং এ যতটুকু বোঝা যাচ্ছে যে সেখানে থেকে কিন্তু এই মুহূর্তে স্থগিতাদেশ কিন্তু এখনো পর্যন্ত ওঠেনি। এর পরের প্রশ্ন, কবে নিয়োগ করতে পারে প্রাথমিক শিক্ষা পর্ষদ? দেখুন, একদম পরিষ্কার কথা যে স্থগিতাদেশ না উঠলে কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা নিয়োগ প্রক্রিয়া কোনো রকম ভাবেই শুরু করতে পারবে না। তো মামলাটি সরাসরি আমরা যদি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে যাই তাহলে আমরা দেখতে পাবো যে বর্তমান মামলাটির কি কি স্ট্যাটাস রয়েছে। দেখুন, আমরা দেখতে পাচ্ছি যে ডায়েরি নাম্বার 21287/2023 এর যার পিটিশনার রয়েছেন সৌমেন পাল ভার্সেস শ্রাবণী নায়ক। ডায়েরি নাম্বার এখানে আবার আমরা উল্লেখ করতে দেখতে পাচ্ছি, এখানে যার মামলাটির এসএলপি নাম্বারও আমরা এখানে দেখতে পাচ্ছি, যেটা রেজিস্ট্রেশন কবে কবে হয়েছিল সেটা দেখতে পাচ্ছি। এবং মামলাটির প্রেজেন্ট লিস্টেড দেখুন, আমরা দেখতে পাচ্ছি যে আজকের ডেটে অর্থাৎ 22/1/2024 তারিখে মামলাটি শুনানি হয়েছিল এবং যার সিরিয়াল নাম্বার ছিল 46। একটু আগে যেটা আমরা প্রথমেই বলেছি, যেটা জেনেছি। তো যেটা আমরা দেখতে পাচ্ছি যেখানে জাস্টিস রয়েছেন হিমা কোহলি ম্যাম এবং অন্যদিকে আসানুদ্দিন আমানুল্লাহ স্যার রয়েছেন। তো বর্তমান স্ট্যাটাস আমরা দেখতে পাচ্ছি যে পেন্ডিং অবস্থায় রয়েছে এবং একদম ডান দিকে এখানেও অবস্থানটা বর্তমান স্ট্যাটাসটা এখানে দেখাচ্ছে পেন্ডিং শো করছে। তবে মামলাটি এখনো পরবর্তী কোনো ডেটের শুনানি হবে সেরকম এখনো ডেট কিন্তু দেওয়া হয়নি, আপডেট এখনো পর্যন্ত কিছু আসেনি। আমরা দেখে নেব মামলাটির জাজমেন্ট কপি আপলোড হয়েছে কিনা। তো এই আমরা এখানটায় দেখতে পাচ্ছি জাজমেন্ট অর অর্ডার, এখানে যদি আমরা দেখি এখানে একটু পেন্ডিং হয়ে আসে। দেখুন, এখানে লাস্ট 12/1/2024 অর্থাৎ জানুয়ারির 12 তারিখে যে শুনানিটা হয়েছিল, লাস্ট যেদিন শুনানি হয়েছিল সেই দিনের অর্ডার কপিটা আপডেট হয়েছে, কিন্তু আজকের আপডেট এখনো অর্ডার কপিটা এখনো আপলোড হয়নি। তো অর্ডার কপি আপলোড হলে অবশ্যই সেটা নিয়ে অবশ্যই ভিডিও নিয়ে আসবো একটা।
এই মুহূর্তে যে প্রত্যাশা, যে প্রাথমিক এই 11,700 শূন্য পদে প্রাথমিক শিক্ষা পর্ষদ যাতে দ্রুত নিয়োগ শুরু করতে পারে, 2022 প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার গতিবিধি বৃদ্ধি পাক এবং প্যানেলের স্থগিতাদেশ খুব দ্রুত উঠে যাক। পরবর্তী আপডেট পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। ততক্ষণে চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। সকলকে ধন্যবাদ।